ওয়েলকাম টু এলএসিস টিউটোরিয়াল। কলকাতা বিশ্ববিদ্যালয় ইতিহাস অনার্সের সকল স্টুডেন্টদেরকে এলএসিস টিউটোরিয়াল চ্যানেলে ওয়েলকাম জানাই। তোমাদের আজকের ভিডিওটা সেমিস্টার 4-এর স্টুডেন্টদের জন্য। তোমাদের সেমিস্টার 4-এর যে ডিএসসিসি 5-এর পেপারটি রয়েছে সেই পেপারের একটি গুরুত্বপূর্ণ 5 মার্কসের প্রশ্নের অ্যান্সার ভিডিওর মাধ্যমে শেয়ার করে দেবো। অলরেডি আমি তোমাদের এই পেপারে সাজেশন পোস্ট করে দিয়েছি। তোমরা যারা এখনও সাজেশন চেক আউট করেনি অবশ্যই চেক আউট করে নাও। শুধুমাত্র ডিএসসিসি 5 নয়, তোমাদের ডিএসসিসি 6, সিসি 7 এবং সিসি 8 পেপারেরও সাজেশন পোস্ট করে দিয়েছি। সাজেশন ধরে ধরে কিন্তু আমি এবারে লং কোশ্চেন অ্যান্সারগুলো শেয়ার করব। তোমরা যারা নতুন এসেছো অবশ্যই সাবস্ক্রাইব করে রাখো নিত্য নতুন আপডেটগুলি পাওয়ার জন্য। এছাড়া তোমরা কিন্তু 4th সেমিস্টারের সিলেবাসটা অবশ্যই একবার চেক আউট করে নেবে। আমি কিন্তু প্লে লিস্টে দিয়ে রেখেছি, তোমরা কিন্তু সম্পূর্ণ বাংলায় সিলেবাস একবার চেক আউট করে নিও। তাহলে আর বেশি দেরি করছি না, সরাসরি আমি মূল ভিডিওতে আসছি। তাহলে দেখো, আজকে আমি তোমাদের যে অ্যান্সারটি শেয়ার করব, প্রশ্নটি হচ্ছে মুদ্রা থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায়। 5 মার্কসের প্রশ্ন, ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রশ্ন। ঠিক আছে, আমি তোমাদের কিন্তু সাহিত্য থেকে আদি মধ্যযুগ সম্পর্কে কী জানা যায় অলরেডি অ্যান্সারটি পোস্ট করে দিয়েছি, তোমরা অবশ্যই চেক আউট করে নেবে। সাহিত্য না হলে মুদ্রা, যে কোনো একটি প্রশ্ন আসার চান্স অত্যন্ত প্রবল। ঠিক আছে, এবার আমি এই প্রশ্নের অ্যান্সারটিও বলছি, তোমরা দেখে দেখে নোট ডাউন করে নাও। ইতিহাসের যে কোনো যুগকে বুঝতে গেলে কেবল গ্রন্থ বা শিলালিপিই নয়, মুদ্রাও এক গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। আদি মধ্যযুগ ছিল ভারতের রাজনৈতিক বিভাজনের যুগ। অনেকগুলি আঞ্চলিক শক্তি যেমন পাল, প্রতিহার, রাষ্ট্রকূট, চোল প্রভৃতি রাজবংশ বিভিন্ন অঞ্চলে ক্ষমতা প্রতিষ্ঠা করে। এইসব শাসকদের রাজত্বে নানা ধরনের মুদ্রা চালু হয়, যা শুধু অর্থনৈতিক লেনদেনের জন্য নয়, শাসকদের পরিচয়, ধর্মীয় ভাবনা, সাম্রাজ্য বিস্তারের গর্ব সব কিছু প্রকাশ করত। তাই এই সময়ে মুদ্রাগুলি থেকে আমরা শুধু অর্থনৈতিক চিত্র নয়, বরং সমগ্র সমাজ, সংস্কৃতি ও রাজনীতির এক বাস্তব রূপ জানতে পারি। প্রথম প্যারাটি বলে দিলাম, এবার দেখো সেকেন্ড প্যারাটি কী রয়েছে। আদি মধ্যযুগের বিভিন্ন রাজবংশ যেমন বাংলায় পাল ও সেন, উত্তর ভারতের প্রতিহার, দক্ষিণে রাষ্ট্রকূট ও চোল রাজারা মুদ্রা প্রবর্তন করেন। পাল রাজারা বৌদ্ধ ধর্মাবলম্বী হওয়ায় তাদের মুদ্রায় ধর্মীয় প্রতীক চিহ্ন যেমন ধর্মচক্র, স্তূপ ইত্যাদি দেখা যায়। আবার চোল রাজাদের মুদ্রায় শিবের নন্দী প্রতীক দেখা যায়, যা তাদের শৈব বিশ্বাসের পরিচয় দেয়। এই সময়ে মুদ্রা সাধারণত রৌপ্য ও তামায় তৈরি হতো, যদিও চোল ও রাষ্ট্রকূট রাজারা স্বর্ণ মুদ্রাও চালু করেছিলেন। এই মুদ্রাগুলিতে শাসকদের নাম, উপাধি এবং ধর্মীয় প্রতীক খোদাই করা থাকতো, যা তাদের রাজকীয় পরিচয় তুলে ধরত। তোমাদের 5 মার্কসের মোটামুটি 250 শব্দের মধ্যে অ্যান্সার লিখতে হয়। আমি কিন্তু তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি যথার্থ শব্দের মধ্যেই কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি, তাই তোমরা খাতায় দেখে নোট ডাউন করে তোমাদের সুবিধা অনুযায়ী পড়ে নিতে পারো। ঠিক আছে, আমি তোমাদের যাতে পরিপূর্ণ অ্যান্সারটি লিখে আসতে পারো, তাই আমি তোমাদের 5টি থেকে 6টি প্যারার মধ্যেই অ্যান্সারটি কমপ্লিট করে দেওয়ার চেষ্টা করি। ঠিক আছে, এবার পরবর্তী প্যারাটি দেখো কী রয়েছে। মুদ্রা ছিল শাসকদের রাজনৈতিক শক্তির প্রতীক। পাল সম্রাট ধর্মপাল ও দেবপালের সময়কার মুদ্রা তাদের বৌদ্ধ ধর্মের প্রতি আনুগত্য, সাম্রাজ্য বিস্তারের কথা বোঝায়। রাষ্ট্রকূট রাজা তৃতীয় কৃষ্ণ ও অমোঘবর্ষের মুদ্রায় দেখা যায় দেবদেবীর মূর্তি ও রাজাদের উপাধি, যা তাদের ধর্মীয় এবং সামরিক শক্তিকে তুলে ধরে। একইভাবে চোল সম্রাট রাজরাজ চোল ও রাজেন্দ্র চোলের মুদ্রা তাদের বিজয়গাথা ও শিবভক্তির প্রকাশ ঘটায়। ইতিহাসবিদ আর.সি. মজুমদার বলেন, মুদ্রা ছিল শাসকদের এক ব্যক্তিগত ঘোষণাপত্র, যা তারা জনগণের হাতে তুলে দিতেন। মুদ্রা থেকে সেই সময় অর্থনৈতিক চিত্রের আভাস পাওয়া যায়। পাল ও সেন রাজারা সেই সময় বাংলায় কৃষি, শিল্প ও আঞ্চলিক বাণিজ্যের বিকাশ ঘটায়। তাদের তাম্র ও রৌপ্য মুদ্রা প্রমাণ করে স্থানীয় লেনদেন সক্রিয় ছিল। আবার রাষ্ট্রকূট ও চোল রাজ্য দক্ষিণ ভারতে আন্তর্জাতিক বাণিজ্যের জন্য পরিচিত ছিল। আরব ও দক্ষিণ পূর্ব এশিয়ার দেশগুলোর সঙ্গে মশলা, রেশম ও রত্নের বাণিজ্য চোলদের স্বর্ণমুদ্রায় প্রচুর পরিমাণে ব্যবহৃত হতো। এই মুদ্রাগুলির গুণমান ও ওজন, নির্মাণ কৌশল থেকে বোঝা যায় সেই সময় ধনসম্পদ ও কারিগরি দক্ষতা কতটা উন্নত ছিল। এই সময় মুদ্রা ধর্মীয় বিশ্বাস ও সংস্কৃতি প্রচারের একটি মাধ্যম হিসেবেও কাজ করত। পাল রাজারা বৌদ্ধ মত প্রচারে, চোলরা শৈব ধর্মের মাধ্যমে রাজ্যকে ঐক্যবদ্ধ করার চেষ্টা করতেন। মুদ্রার মাধ্যমে তারা নিজেদের ধর্মীয় পরিচয় সমাজে ছড়িয়ে দিতেন। মুদ্রায় কখনো দেবতাদের চিত্র, কখনো ধর্মীয় মন্ত্র বা প্রতীক খোদাই করা থাকতো। ইতিহাসবিদ রমিলা থাপার মনে করেন, মুদ্রা শুধু বাণিজ্যের জন্য নয়, বরং সাংস্কৃতিক রাজনীতিরও হাতিয়ার ছিল। পরবর্তী প্যারায় যাওয়ার আগে বলে রাখি, আমি স্ক্রিনে অলরেডি আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দিয়ে রেখেছি। তোমরা যদি কেউ নোটস পারচেস করতে চাও তাহলে আমাকে সরাসরি হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তাহলে মেসেজ করলে আমি তোমাদের নোটস প্রোভাইড করে দেবো। ঠিক আছে, এছাড়া কোনো অসুবিধা হলে আমরা কিন্তু হোয়াটসঅ্যাপে মেসেজ করতে পারো। তারপর প্যারা দেখো কী রয়েছে।
আদি মধ্যযুগের মুদ্রা আমাদের সেই সময়কার শাসন ব্যবস্থা, ধর্মীয় ভাবনা, আর্থিক ব্যবস্থা সম্পর্কে জানা যায়। পাল, চোল, রাষ্ট্রকূট বা প্রতিহার শাসকরা কেবল মুদ্রার মাধ্যমে বাণিজ্য চালাতেন না, বরং নিজেদের পরিচয় ও শক্তির বার্তাও ছড়িয়ে দিতেন জনগণের মধ্যে। এখানে একটু বানানটা মিস্টেক হয়েছে, প্রত্যহার হয়ে গেছে, এটা তোমরা প্রতিহার করে নাও, ঠিক আছে? আজ এই মুদ্রাগুলো ইতিহাসবিদদের কাছে এক অমূল্য দলিল, যা দিয়ে আমরা আদি মধ্যযুগীয় ভারতের বাস্তব চিত্র আঁকতে পারি। তাই বলা যায় ইতিহাসের এক নীরব সাক্ষী হিসেবে মুদ্রা সেই যুগের রাজনীতি ও সংস্কৃতির স্পষ্ট ভাষ্য বহন করে। তাহলে আমি তোমাদের সম্পূর্ণ অ্যান্সারটি শেয়ার করে দিলাম। তোমরা অলরেডি অবশ্যই খাতায় দেখে নোট ডাউন করে নাও, এবং নোট ডাউন করে কিন্তু আগেভাগে এক্সামের জন্য নিজেদেরকে প্রিপেয়ার করে নাও। এছাড়া পরবর্তী কোন ভিডিও চাও তোমরা আমাকে কমেন্ট করে জানাও, তাহলে আমি তোমাদের কমেন্টের রেসপন্সের ভিত্তিতে অ্যান্সারগুলি শেয়ার করে দেওয়ার চেষ্টা করব। তাহলে দেখা হচ্ছে তোমাদের সাথে পরবর্তী কোনো ভিডিওতে।